Bismillahirrahmanirrahim. Dear students, how are you? I am fine by the grace of Allah. I hope you are hale and hearty. Dear students, now you are at home. You are enjoying a lot. Sometimes you feel bored. So what? By the grace of Allah, our school will be open in time. Dear students, as usual, I am to speak Bengali because of being an effective class. There are many weak students. For this reason, I am to speak Bengali. Dear students, at first, I have to say that grammar is the foundation of English. You have to be expert in grammar. How can you be dexterous in grammar? You have to revise. You have to memorize a lot of grammatical rules. Now, I am going to deliver my lecture in, I think, negative sentence. And I am going to discuss in front of you, dear students, transformation of sentence. আমি তোমাদেরকে আজকে নেগেটিভটা আজকে বুঝাবো। ট্রান্সফরমেশন সেন্টেন্সটা হচ্ছে আমাদের এই নেগেটিভ দুইভাবে হয়। একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স আর একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্স মানে হচ্ছে বাক্যের অর্থটা পরিবর্তন হয়ে যাবে। দ্য মিনিং উইল বি চেঞ্জফুল। আর ট্রান্সফরমেশন সেন্টেন্স সেটা হচ্ছে অর্থটা কখনো পরিবর্তন হবে না, অর্থ একই রকম থাকবে। যেমন আমি যদি বলি ছেলেটি লম্বা নয়, এটা হলো কনভার্সন অফ সেন্টেন্স। আর ছেলেটি লম্বা, ছেলেটি খাটো নয়, এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ডিয়ার স্টুডেন্ট, শুরুতে আমি তোমাদেরকে বলবো যে এই যে আমি আজকে যে রুলসগুলো তোমাদেরকে দিব, এগুলো অবশ্যই তোমাদেরকে একটা নোট খাতায় তুলে রাখবা এবং প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে বা যে কোনো সময়ে you should revise all the grammatic rules of negative sentence. শুধু আমি না, not only I but also every teacher, যদি যে কোনো শিক্ষকের তোমরা গ্রামারের ক্লাস পাও, সেই গ্রামারের রুলসগুলো একটা আলাদা একটা নোট খাতা তোমাদের থাকবে। সেই নোট খাতায় তোমরা কি করবে, সেটা তুলে রাখবা এবং সেটা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদি সূত্র তুমি মুখস্থ না করো, উইদাউট মেমোরাইজিং দ্য রুলস অফ গ্রামারের সূত্র মুখস্থ না করলে, ইউ উইল নেভার বি এক্সপার্ট ইন ইংলিশ। তুমি কখনো ইংরেজিতে এক্সপার্ট হবা না। ইংলিশে দুইটা ধাপ আছে, একটা হলো ভোকাবুলারি আর একটা হলো গ্রামার। প্রচুর পরিমাণ যদি ভোকাবুলারি না জানো, তাহলে তুমি কিন্তু ইংলিশে কখনো তোমার যে প্রফিসিয়েন্সি, তোমার যে ইফিসিয়েন্সি, সেটা আসবে না। তো যা হোক, আমি আশা করি তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। তো আজকের প্রথম নিয়মটা হচ্ছে আমার অনলি বা অ্যালন থাকলে ব্যক্তিবাচকের ক্ষেত্রে নান বাট, বস্তুবাচকের ক্ষেত্রে নাথিং বাট, বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান হবে। আচ্ছা, এখানে তিনটা জিনিস আমি এমফাসাইজ করেছি। একটা হলো ব্যক্তিবাচক, বস্তুবাচক, আর একটা হলো বয়স বা সংখ্যা, পরিমাণও হতে পারে।
দেখো আমি একটা উদাহরণ দিই, অনলি রহিম ক্যান ডু দ্য ওয়ার্ক। দেখো অনলি কিন্তু বসছে রহিমের আগে। আচ্ছা এখানে সাবজেক্ট কোনটা? রহিম। আর অনলি কিন্তু অ্যাডভার্ব। তো সাবজেক্ট রহিম। এখন তুমি আগে দেখবে যে রহিম কি ব্যক্তিবাচক না বস্তুবাচক না বয়স। রহিম নিশ্চয়ই কি ব্যক্তিবাচক। যেহেতু রহিম ব্যক্তিবাচক তাহলে আমি নান বাট আনবো। নান বাট শুধু অনলি, অনলি আর লেখা যাবে না, অনলি জায়গায় লিখবে নান বাট। রহিম ক্যান ডু দ্য ওয়ার্ক। এখন দেখো অর্থটা কি, শুধুমাত্র রহিম কাজটা করতে পারে, আর নান বাট রহিম ক্যান ডু দ্য ওয়ার্ক। রহিম ছাড়া আর কেউ কাজটা করতে পারে না। আন্ডারস্ট্যান্ড? তার কথা কিন্তু একই, শুধুমাত্র রহিমে কাজটা করতে পারে আর রহিম ছাড়া কেউ কাজ করতে পারে না। একটু ঘুরে বলা কিন্তু কথা একই। আচ্ছা এবার আসুন, আমি যদি এখন বলি যে অনলি দ্য ব্যানিয়ান ট্রি ইজ ভিজিবল। অনলি দ্য ব্যানিয়ান ট্রি ইজ ভিজিবল। ব্যানিয়ান ট্রি অর্থ কি? বট গাছ। এখন দেখো এই যে ব্যানিয়ান ট্রি, এটা কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? নিশ্চয় বস্তুবাচক। তাহলে এখন আমাদের কি আনবো? আমরা কি নান বাট আনবো নাকি নাথিং বাট আনবো? নাথিং বাট আনবো। ব্যক্তিবাচক হলে নান বাট আর বস্তুবাচক হলে নাথিং বাট। অনলি দ্য ব্যানিয়ান ট্রি ইজ ভিজিবল, শুধুমাত্র বটগাছটাই দৃশ্যমান। বটগাছটা ছাড়া আর কোনো কিছুই দৃশ্যমান নয়। তাহলে কথা কিন্তু একই। আচ্ছা আমি যদি বলি যে আই এম অনলি 13, আই এম অনলি 13, তাহলে আই এম অনলি 13, অনলিটা কোথায় বসছে? 13-এর আগে। 13 কি? একটা বয়স। আমার বয়স মাত্র, ধরো আই এম অনলি 30 বললাম, আমার বয়স মাত্র 30 বছর। তাহলে আই এম নট মোর দেন 30। ওই যে অনলি জায়গায় কী হবে? নট মোর দেন অথবা নট লেস দেন। আমার বয়স 30-এর বেশি নয়। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা এতটুকু বুঝলাম, যখনই ব্যক্তিবাচক হবে তখন নান বাট, আবার যখন বস্তুবাচক হবে তখন নাথিং বাট, আর বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন। আচ্ছা নানটা কিন্তু অনেকে নন বলে, আসলে নন হবে না, নান। আবার দেখো আরেকটা বানান আছে, এটাও শিখে রাখি তোমাদের, অ্যানিওয়ান নান। এই নান হচ্ছে কিন্তু সন্ন্যাসিনী, উচ্চারণ একই। এই নান হচ্ছে কি? সন্ন্যাসিনী। এটা খেয়াল রাখবা। আচ্ছা ওকে, এটা নাউন। আন্ডারস্ট্যান্ড? তো এটাও নান, এটাও নান। এই নান হচ্ছে কেউ না, নান বাট রহিম ক্যান ডু দ্য ওয়ার্ক। এবার আমি পরবর্তী সূত্রে যাই। মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প হবে। যখনই তুমি কোনো বাক্যে মাস্ট দেখবে তখন কি আসবে? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। যদি ক্যান থাকে কোনো বাক্যে তাও ক্যান নট বাট ক্যান নট হেল্প আনবা। হ্যাভ টু হ্যাজ টু থাকলেও ক্যান নট বাট ক্যান নট হেল্প আনবা। এখন দেখো ক্যান নট বাটের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ক্যান নট হেল্পের পর ভার্বের সাথে আইনি যোগ করতে হবে। আচ্ছা এখন ক্যান নট বাটও আনতে পারবা, আবার ক্যান নট হেল্পও আনতে পারবা, তোমার ইচ্ছা। ইট ইজ ইউর উইশ যে স্যার আমি ক্যান নট বাট আনবো, ওকে তুমি আনতে পারো। তুমি তো মনে করো যে না স্যার আমি ক্যান নট হেল্প আনবো, হ্যাঁ আনতে পারো। তবে কথা হচ্ছে ক্যান নট বাটের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ক্যান নট হেল্পের পর ভার্বের সাথে আইন যোগ করতে হবে। এটাই ইউ হ্যাভ টু রিমেম্বার, তোমাকে মনে রাখতে হবে। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা এখন আমি একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা কি দেখো, উদাহরণটা হচ্ছে I must learn English. আচ্ছা এবার আমি যদি এটাকে নেগেটিভ করতে যাই, ধরো সাপোজ নেগেটিভ আমি যদি করতে যাই, দেখো কনভার্সন অফ সেন্টেন্স কী হবে? আই মাস্ট নট লার্ন ইংলিশ। আমি ইংরেজি অবশ্যই শিখবো, আমি ইংরেজি শিখবো না। হ্যাঁ এটা হচ্ছে তোমার কনভার্সন অফ সেন্টেন্স। আর আমি যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে যাই তখন কিন্তু আমি সাবজেক্ট হবে আই, আর আমি কি বলছি মাস্টের পর কি হবে? ক্যান নট বাট। তো লেখো ক্যান নট বাট। এরপর কি হবে?
যা আছে তাই হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আই ক্যান নট বাট লার্ন ইংলিশ। এখন একটু খেয়াল করো, আই মাস্ট লার্ন ইংলিশ, এটা অর্থটা কি? আমি অবশ্যই ইংরেজি শিখব। এই মাস্ট কিন্তু মডেল অক্সিলারি ভার্ব। এই যে মাস্ট, ক্যান, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো মডেল অক্সিলারি ভার্ব। আবার শুধু হ্যাভেজ হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব। আর হ্যাভ টু, হ্যাজ টু দ্বারা কিন্তু বাধ্যবাধকতা বোঝায়, এটা মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন আই মাস্ট লার্ন ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি শিখব। এখন এটা আমি নেগেটিভ কী হবে? আই ক্যান নট বাট লার্ন ইংলিশ, আমি ইংরেজি না শিখে পারি না, আমি ইংরেজি না শিখে পারি না, তার মানে আমি বাধ্য। আমি অবশ্যই ইংরেজি শিখব, আর আমি ইংরেজি না শিখে পারি না, এটা বাধ্যবাধকতা বোঝায়। আচ্ছা, এখন আমি ইচ্ছা করলে এখানে ক্যান নট হেল্পও লিখতে পারবো। আই ক্যান নট হেল্প লার্নিং ইংলিশ। আচ্ছা, ক্যান নট হেল্পের পর কেন আইএনজি হয়? কারণ আমাদের কিন্তু একটা গ্রামারের নিয়ম আছে যে একটি সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আন্ডারস্ট্যান্ড? এই জন্য ক্যান নট হেল্পের পর ভার্বের সাথে আইএনজি আমরা যোগ করব। তাহলে আই মাস্ট লার্ন ইংলিশ, আই ক্যান নট বাট লার্ন ইংলিশ, কথা একই। আমি অবশ্যই ইংরেজি শিখব, আর আমি ইংরেজি না শিখে পারি না। এখন দেখো, ক্যান দ্বারা আমি যদি বলি আই ক্যান স্পিক, ধরো বেঙ্গলি, আমি বাংলা বলতে পারি। আবার আই ক্যান নট, যেহেতু ক্যান আছে তাহলে আমি কি আনবো? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তাহলে আই ক্যান নট বাট স্পিক বেঙ্গলি। আচ্ছা, এখন হ্যাভ টু দ্বারা আমি যদি বলি যে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট, তোমাকে তোমার ব্যাড হ্যাবিট চেঞ্জ করতে হবে। ইউ হ্যাভ টু মেমোরাইজ এ লট অফ ওয়ার্ডস, তোমাকে প্রচুর পরিমাণ ভোকাবুলারি পড়তে হবে, মুখস্থ করতে হবে। তো ইউ হ্যাভ টু মেমোরাইজ এ লট অফ ওয়ার্ডস, তোমাকে প্রচুর পরিমাণ শব্দ জানতে, মুখস্থ করতে হবে। তাহলে আমরা কিন্তু ইউ হ্যাভ টু মেমোরাইজ এ লট অফ ওয়ার্ডস বলতে পারি। আবার আমি বলতে পারি ইউ ক্যান নট বাট মেমোরাইজ এ লট অফ ওয়ার্ডস, ইউ ক্যান নট হেল্প মেমোরাইজিং এ লট অফ ওয়ার্ডস। তাহলে মাস্ট থাকলেও ক্যান নট বাট আনবো, আবার ক্যান থাকলেও ক্যান নট বাট আনবো, হ্যাভ টু, হ্যাজ টু থাকলেও ক্যান নট বাট, ক্যান নট হেল্প আনবো। এগুলো সবগুলো দ্বারা কিন্তু বাধ্যবাধকতা বোঝায়, এটা সামর্থ্য বোঝায়। আন্ডারস্ট্যান্ড? তারপরে আসো, আমি এবার পরবর্তী সূত্রে যাই। এবার 3 নম্বর সূত্র, হ্যাড টু, কুড থাকলে কুড নট বাট, অথবা কুড নট হেল্প হবে। কুড নট হেল্প হবে। আচ্ছা, কুড নট বাটের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাটের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং কুড নট হেল্পের পর ভার্বের সাথে আইনি যোগ করতে হবে। ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যোগ করতে হবে। এবার আমি একটা উদাহরণ দিয়ে দিই। হ্যাড টু, কুড আই এম সরি। আচ্ছা, হ্যাড টু, কুড থাকলে কুড নট বাট অথবা কুড নট হেল্প হবে। আচ্ছা, কুড নট বাটের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং কুড নট হেল্পের পর ভার্বের সাথে আইনি যোগ করতে হবে। আন্ডারস্ট্যান্ড? এবার আমি একটা উদাহরণ দিই। ধরো I had to go to market. Go to market. আচ্ছা, এটাকে আমরা যদি এখন নেগেটিভ করতে যাই, দেখো এটা আগে বাংলা অর্থটা দেখো। আই হ্যাভ টু গো টু মার্কেট মানে কি? যে আমাকে বাজারে যেতে হয়েছিল। আর আই হ্যাভ টু গো টু মার্কেট মানে কি? আমাকে বাজারে যেতে হবে। যদি আই হ্যাভ টু গো টু মার্কেট হয় তাহলে হবে আই ক্যান নট বাট গো টু মার্কেট,
আমি বাজারে না যেতে পারি না। আর আই হ্যাড টু গো টু মার্কেট মানে কি, আমাকে বাজারে যেতে হয়েছিল, তার মানে এখন আমি কি লিখব, সাবজেক্ট লিখব আই। এখন হ্যাড টুর বদলে কি আসবে, কুড নট বাট, কুড নট বাট। এরপর কি লিখব, গো টু মার্কেট। আচ্ছা, এখন অর্থটা কি দাঁড়ালো, আই হ্যাড টু গো টু মার্কেট, আমাকে বাজার যেতে হয়েছিল। আই কুড নট বাট গো টু মার্কেট, আমি বাজারে না যেতে পারিনি। তাহলে কিন্তু আমি কিন্তু এটাও কিন্তু বাধ্যবাধকতা, আমাকে বাজারে যেতে হয়েছিল আর আমি বাজারে না যেতে পারিনি, তবে কথা কিন্তু একই। যেমন আমি যদি বলি যে উই কুড সলভ দ্য প্রবলেম, আমরা সমস্যাটি সমাধান করতে পারতাম। আচ্ছা, আবার আমি এটাকে আরেকভাবে কীভাবে বলতে পারি, আই কুড নট বাট সলভ দ্য প্রবলেম, আমরা সমস্যাটা সমাধান না করে পারিনি। তাহলে আমি কি বললাম, যদি হ্যাড টু বা কুড থাকে তাহলে তুমি কুড নট বাট অথবা কুড নট হেল্প আনবা। কুড নট বাটের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম আর কুড নট হেল্পের পর ভার্বের সাথে আইএনজি। আন্ডারস্ট্যান্ড? আশা করি তুমি বুঝছো তোমরা। এবার 4 নাম্বার সূত্রে যাই। এবার 4 নাম্বার সূত্রটা হচ্ছে, দেখো এভরি থাকলে 1 নাম্বার লেখো দেয়ার ইজ নো বসবে। 2 নাম্বার এভরির পরের শব্দ বসবে। 3 নাম্বার বাট বসবে। 4 নাম্বার বাকি অংশ বসবে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে এভরি থাকলে 1 নাম্বার দেয়ার ইজ নো বসবে, 2 নাম্বার এভরির পরে শব্দ বসবে, 3 নাম্বার বাট বসবে, 4 নাম্বার বাকি অংশ বসবে। আন্ডারস্ট্যান্ড? এখন দেখো আমি একটা উদাহরণ দেই। এভরি ফাদার লাভস হার ডটার। প্রত্যেক বাবা তার কন্যাকে ভালোবাসে। আচ্ছা, এখন খেয়াল করো, আমি কি বলছি, 1 নম্বর সূত্র কি হবে, এভরি থাকলে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এভরির পরে শব্দ কোনটা, ফাদার, তাহলে ফাদার লেখো, দেয়ার ইজ নো ফাদার। তারপরে কি হবে, বাট হবে, বাট লেখো। এরপরে কি হবে, বাকি অংশ কোনটা, বাট লাভস হার ডটার। এখন আমরা মিনিং করি, এভরি ফাদার লাভস হার ডটার, প্রত্যেক বাবা তার কন্যাকে ভালোবাসে। দেয়ার ইজ নো ফাদার, এমন কোনো বাবা নাই যে তার কন্যাকে ভালোবাসে না। এটাকে আমরা আরেকভাবে করতে পারি, নো দিয়েও করতে পারি। নো ফাদার হেটস হার ডটার, নো ফাদার ডিসলাইকস হার ডটার, কোনো বাবা তার কন্যাকে অপছন্দ করে না। তার মানে প্রত্যেক বাবাই তার কন্যাকে কি, কথা কিন্তু একই। আচ্ছা, এবার আমরা পরের সূত্রে যাই। দেখো সময় স্বল্পতা তো, এই জন্য আমরা পরের সূত্রে যাই তাড়াতাড়ি। এবার 5 নাম্বার অ্যাজ সুন অ্যাজ থাকলে 1 নাম্বার দেখো নো সুনার হ্যাড বসবে। 2 নাম্বার অ্যাজ সুন অ্যাজ এর প্রথম সাবজেক্ট বসবে। 3 নাম্বার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। 4 নাম্বার বাকি অংশ বসবে। 5 নাম্বার কমার ক্ষেত্রে দেন বসবে। 6 নাম্বার আবার বাকি অংশ বসবে।
আবার বাকি অংশ বসবে। এবার একটু খেয়াল করো, আমি একটা উদাহরণ দিয়ে দিই। অ্যাজ সুন অ্যাজ I saw her, she ran away. আচ্ছা, এবার তুমি সূত্রটা মিলাও। 1 নাম্বার কী হবে? নো সোনার হ্যাড, আমি 1 নাম্বার লিখছি, নো সোনার হ্যাড। 2 নাম্বার কি? অ্যাজ সুন এর প্রথম সাবজেক্ট, এই যে আই। 3 নাম্বার কি? পাস্ট পার্টিসিপল ফ্রম স, সি স সিন, তাহলে সিন। এটা কনজুগেশন ভার্ব, এই ভার্বগুলো তোমরা অবশ্যই জানতে হবে। এরপর হার, বাকি অংশ। এরপর কমার ক্ষেত্রে দেন, দেন বসাও। তারপর আবার বাকি অংশ, এই যে শি রেন অ্যাওয়ে। আচ্ছা, এবার আসো তুমি মিনিং করো। অ্যাজ সুন অ্যাজ আই স হার শি রেন অ্যাওয়ে, যেই মাত্র আমি তাকে দেখলাম সে দৌড়ে পালালো। নো সোনার হ্যাড আই সিন হার দেন শি রেন অ্যাওয়ে, যেই মাত্র আমি তোমাকে দেখলাম তাকে দেখতে না দেখতেই সে দৌড়ে পালিয়ে গেল। কথা কিন্তু একই। আচ্ছা, এরপর আমরা পরের সূত্রে যাই। এরপর দেখো 6 নম্বর সূত্র, অলওয়েজ থাকলে নেভার, এবং বিপরীত শব্দ বসবে। দেখো আই এম অলওয়েজ পাংচুয়াল। খেয়াল করো, অলওয়েজ থাকলে কি হবে? নেভার হবে। তাহলে আই এম নেভার। এবার পাংচুয়াল বিপরীত শব্দ কি? লেট। আমি সবসময় পাংচুয়াল, মানে সময়নিষ্ঠ। আই এম নেভার লেট, আমি কখনো দেরি করি না। এবার 7 নাম্বার, কোনো হাবোধক বাক্য থাকলে তাকে নাবোধক করতে হবে, নাবোধক করতে হবে, এবং বিপরীত শব্দ বসাতে হবে। হাতে লাগে একটু খারাপ হচ্ছে, আমি তাড়াতাড়ি লিখতেছি। কোনো হাবোধক বাক্য থাকলে তাকে নাবোধক করতে হবে এবং বিপরীত শব্দ বসাতে হবে। এবার একটু খেয়াল করো। আই লাইক মাই মাদার। আচ্ছা, আমরা এটাকে নাবোধক করবো, তো নাবোধক করলে কি আসবে? আই ডু নট আসবে। আই ডু নট লাইক, ও লাইকের বিপরীত শব্দ বসাবো, ডিসলাইক। মাই মাদার। খেয়াল করো, আমি আমার মাকে পছন্দ করি, আমি আমার মাকে অপছন্দ করি না, কথা একই। আমরা ডু নট আনছি কেন? যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব না থাকলে ডু নট, ডাজ নট, ডিড নট আনতে হয়। যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য আমি ডু নট আনছি। আর পাস্ট ইনডিফিনিট ডিড নট আনতাম। তো আই ডু নট, লাইকের বিষয়ে ডিসলাইক। আর একটা মুখে বলি, যদি বোথ ডট ডট এন্ড থাকে অথবা এন্ড থাকে, তাহলে আমরা নট অনলি ডট ডট বাট অলসো আনবো। যেমন আমি যদি বলি আই অ্যাট বোথ দ্য আপেলস অ্যান্ড দ্য গ্রেপস, যা আমি আপেলও খেয়েছি এবং আঙ্গুরও খেয়েছিলাম, তখন আমি কি বলবো? আই অ্যাট নট অনলি দ্য গ্রেপস বাট অলসো দ্য, নট অনলি দ্য অ্যাপলস বাট অলসো দ্য গ্রেপস। তা যখনই তুমি বোথ ডট ডট এন্ড দেখবে, তখন তুমি কি আনবা? নট অনলি ডট ডট বাট অলসো আসবে। ডিয়ার স্টুডেন্টস, সময় স্বল্পতার জন্য আমার আসলে আরও কয়েকটা নিয়ম বাদ পড়েছে। তো আমি যদি ভবিষ্যতে ইফ আই গেট I think any kind of opportunity for watching my class, and ইনশাআল্লাহ আমি তখন তোমাদের আরও বিষয়গুলো আলোচনা করব। এবং আমি আশা করি তোমরা এই সূত্রগুলো আলাদা নোট করে রাখবা এবং মুখস্থ করবা। সূত্র মুখস্থ না করলে ইউ উইল নেভার বি প্রফিশিয়েন্ট ইন ইংলিশ। তোমার ইংলিশের স্কিল বৃদ্ধি করতে হলে অবশ্যই গ্রামার এবং সূত্র এগুলো ভালো মতো পড়তে হবে। সূত্র মুখস্থের কোনো বিকল্প নাই। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।